সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভারতের উচিত জুলাই অভ্যুত্থানে দ্ব্যর্থহীনভাবে স্বীকৃতি দেওয়া। আরও থাকছে, হাইকমিশনে হামলার নেপথ্যে মমতা হাসিনার ইন্ধন রয়েছে, যা বলছেন রোমান। সবশেষ থাকছে, শেখ হাসিনাকে ফেরত পেতে হলে আগে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ভারতের উচিত জুলাই অভ্যুত্থানে দ্ব্যর্থহীনভাবে স্বীকৃতি দেওয়া। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা এবং দ্ব্যর্থহীনতাভাবে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান এবং ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া। এটি দিয়েই শুরু করতে হবে। জুলাই অভ্যুত্থানকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশের ভিত রচনা করা হলে তা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে। পোস্টে তিনি লেখেন, জুলাই বিপ্লব ছিল একটি গণতান্ত্রিক, প্রজন্ম ভিত্তিক ও দায়িত্বশীল সংগ্রাম, আর এই সংগ্রাম চলবে দীর্ঘ সময় ধরে। বাংলাদেশি জনগণ আগের মতো নেই, তারা এখন ঐক্যবদ্ধ ও মর্যাদাবান। তারা মরার আগ পর্যন্ত তাদের মর্যাদার জন্য লড়াই করবে। মাহফুজ আলম লেখেন, বাংলার এই অংশে ভারতপ্রেমী বা ভারতীয় মিত্ররা ভাবছেন যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে এবং জুলাই বিপ্লব এবং ফ্যাসিবাদদের নৃশংসতাকে এড়িয়ে গেলে তাদের কিছু হবে না। এটা একটা ভুল ধারণা। মানুষ সব দেখেছে। ভারতীয় সংস্থা জুলাই বিপ্লবকে কিছু জঙ্গি, হিন্দু বিরোধী এবং ইসলামপন্থীদের ক্ষমতা দখলের হিসাবে বিচিত্র করার চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি বলেন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ও স্বদেশ না শাহাদাত, এই স্লোগানগুলো বাংলাদেশকে একক অঙ্গে ঐক্যবদ্ধ করার জন্য দেশের প্রতিটি কোণে প্রতিধ্বনি হচ্ছে। ভারত যেন এই ঐক্যবদ্ধ, মর্যাদাবান ও গণতান্ত্রিক বাংলাদেশকে তারা শত্রু না মনে করে। আরও থাকছে, হাইকমিশনে হামলার নেপথ্যে মমতা হাসিনার ইন্ধন রয়েছে, যা বলছেন রোমান। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিলেন, আর এখন তিনি ভারতে আশ্রিত হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছেন। আগরতলায় বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ ও বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় মমতা ও শেখ হাসিনার ইন্ধন রয়েছে। দেশবিরোধী এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র চলছে। সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান আরও বলেন, আগস্ট বিপ্লবে দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। মমতা ব্যানার্জির বাংলাদেশ সম্পর্কে দেওয়া ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে শেখ হাসিনার দেশবিরোধী চক্রান্তের যোগসূত্র রয়েছে। তিনি এই ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে শ্রমিক দল ও বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। সবশেষ থাকছে, শেখ হাসিনাকে ফেরত পেতে হলে আগে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সরকার যদি সত্যি চায় শেখ হাসিনাকে বিচারের জন্য তাদের হাতে তুলে দেওয়া হোক, বাংলাদেশ সরকার যদি সত্যি চায় শেখ হাসিনাকে বিচারের জন্য তাদের হাতে তুলে দেওয়া হোক, তাহলে তাদের আগে এটা প্রমাণ করতে হবে যে তারা বিচারের পদ্ধতিটা প্রতিহিংসামূলক নয়, বরং পুনরুদ্ধারমূলক হবে। এটা নিশ্চিত করা গেলে অবশ্যই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের ওপর সঠিক চাপ প্রয়োগ করা সম্ভব। ভারতে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এই মুহূর্তে সেই রকমটাই মনে করছেন এবং তাদের এই ধারণাটা পরিপ্রেক্ষিতেও আছে। বাংলা ট্রিবিউনের সঙ্গে একান্ত আলাপচারিতায় এই ভাবনার কথা ও এর পেছনে যুক্তিগুলো শেয়ার করেছেন তারা। প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি কৌশলী ও প্রখ্যাত ব্রিটিশ আইনজীবী করিম আজাদ আহমদ খান সাদ্দ বাংলাদেশ সফর করে গেলেন। গত 25 নভেম্বর থেকে শুরু হওয়া 4 দিনের ওই সফরে তিনি মূলত রোহিঙ্গাদের মিয়ানমার থেকে বিতাড়নের মানবতাবিরোধী অপরাধ হয়েছে কিনা তার তদন্তেই ব্যস্ত ছিলেন। তবে এ সফরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গেও বুধবার তার বৈঠক হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে গত 17 নভেম্বর ডক্টর ইউনূস যখন টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, সেই দিন তিনি জানিয়েছিলেন, বাংলাদেশে জুলাই আগস্টের অস্থিরতার সময় আন্তর্জাতিক অপরাধ যারা ঘটিয়েছে সেই অভিযুক্ত অপরাধীদের বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য তিনি করিম খানের সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগ করেছেন। ফলে এটা প্রত্যাশিতই ছিল যে ঢাকাতেও বিষয়টি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হবে এবং হয়েছেও তাই। সেই দিনের বৈঠকের পর প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে,
এবং শেখ হাসিনার ১৬ বছরের শাসনের অসংখ্য গুমের ঘটনায় আইসিসিতে যাতে মানবতা বিরোধী অপরাধে তার বিচার করা যায়, বাংলাদেশ সরকার সেটা নিশ্চিত করতে চাইবে। আরও জানানো হয়, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আইসিসি সব ধরনের সাহায্য করতে প্রস্তুত বলেও প্রসিকিউটর করিম এ খান আশ্বাস দিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, প্রধান উপদেষ্টা কেন আইসিসিতে এই অভিযুক্তদের বিরুদ্ধে একটি পৃথক বা সমান্তরাল তদন্ত প্রক্রিয়া শুরু করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি উপলব্ধি করেছে যে আইসিটিবিডিতে এই বিচারের কোনো সীমাবদ্ধতা আছে এবং সেই ট্রাইব্যুনালের বিচার হলে তা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে? ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের আতিথেয়তায় আছেন এবং বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়া বা না দেওয়া বিষয়টি তাদের উপর নির্ভর করছে। সেই ভারত কিন্তু মনে করছে আইসিটিবিডিতে বিচার হলে শেখ হাসিনা বা অন্য অভিযুক্তরা সঠিক বিচার পাবেন না। এ কথা মনে করার যথেষ্ট কারণ আছে। আর ভারত যদি মনে করে সেই বিচার সুষ্ঠু হয়নি, তাহলে যে তাকে ফেরত দেওয়ার প্রশ্নও উঠবে না, এ কথাই বলা বাহুল্য। কেন আইসিটিবিডিতে বিচার হলে সেটা প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে? এটা জানতে দিল্লির বাংলা ট্রিবিউন কথা বলেছে আন্তর্জাতিক আইনের একাধিক বিশেষজ্ঞর সঙ্গে। এদের মধ্যে ভারতের দুজন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলও আছেন, যারা নরেন্দ্র মোদী সরকারের শীর্ষস্থানীয় আইন কর্মকর্তা হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। এই বিশেষজ্ঞরা বলেছেন, আইসিটিবিডিতে বিচারের মূল ভিত্তি হল ১৯৭৩ সালে বাংলাদেশে জাতীয় সংসদের পাশ হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যার প্রধান লক্ষ্য ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সময় সংগঠিত অপরাধগুলোর বিচার।